কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম সাভার ক্যাম্পাস প্রতিনিধি ছাত্রনেতা আব্দুল মতিন আফিন্দি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم المسلمون كرجل واحد. الحمد لله. আজকে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকে শহীদদের স্মরণে দোয়া মাহফিল উদ্যোগে আয়োজন হচ্ছে। আমাদের জমিয়তুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি উপস্থিত আছেন এবং ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি মাত্র দুটি কথা বলতে চাই। ছাত্র জমিয়ত বাংলাদেশ আমি যখন থেকে করি, আমি এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন কাজে ছাত্র জমিয়তে প্রচার করি। কেমন প্রচার করি? তাবলীগের জামাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 6 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টা সময় লাগে। আমিও ঠিক তেমনিভাবে এই ছাত্র জমিয়তকে মানুষের সামনে উপস্থাপনা করার জন্য মানুষকে বলে আমি ছাত্র জমিয়ত করি। এই দলকে করেছে, তাদের পরিচয় আমি মানুষের সামনে উপস্থাপনা করি। 3 আগস্ট আমাদের বাইতুল মোকাররমে জমিয়ত সমাবেশ ইসলামী নামে একটা সমাবেশ ছিল। এর পূর্বে সকাল 11টার সময় আমাদের জমিয়তের উপলক্ষে একটা আয়োজন করা হয়েছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে। ওইখানে আমাদের সিনিয়র সভাপতি আব্দুর ইউসুফ সাহেব উপস্থিত ছিলেন, অল্প কয়েকজন লোক ছিলেন, ওখানে আমিও ছিলাম। আমরা কথা বলেছি, আমরা এই বাংলাদেশে এমন আন্দোলন করেছি, আমরা মানুষকে দেখে দিয়েছি, আমরা বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে পেরেছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। শুধু তাই নয়, 3 তারিখে রাতের বেলায় শাহবাগের চত্বরে আমাদের মহাসচিব আব্দুর ইউসুফ সাহেব সহ আরো জাতীয় নেতৃবৃন্দ তারা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তারা বক্তব্য দিয়েছে। শুধু তাই নয়, আমাদের ছাত্র জমিয়তের সভাপতি রিজওয়ান মাজারি ভাই সহ আন্দোলন করেছে, সাধারণ সম্পাদক যারা ছিলেন তারাও আন্দোলন করেছে। শুধু তাই নয়, আমরা আন্দোলন করেছি, মানুষকে আমরা দেখিয়েছি আমরা এমন আন্দোলন করতে পারি। পরিষ্কার ঘোষণা করতে চাই, এই বাংলাদেশের ভিতরে যারা জাতিসংঘের নামে মানবাধিকার সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশের ভিতরে 20 কোটি মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা যদি অনতি বিলম্বে যদি এই জাতিসংঘের মানবাধিকার যদি আপনারা প্রত্যাখ্যান না করেন, বাংলাদেশের ভিতরে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয়, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আমার আগামীর বাংলাদেশে আমরা যে জায়গায় কাজ করি, যে ইউনিয়নে কাজ করি, যে ওয়ার্ডে কাজ করি, আমরা ইনশাআল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের সামনে আমাদের ছাত্র জমিয়তের কিছু আলোচনা করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের ফায়দা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত 24 গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় সম্মানিত আজকের আমাদের এই প্রোগ্রামে উপস্থিত জমিয়তুল ইসলাম বাংলাদেশের সিনিয়র সভাপতি, ছাত্র বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে 2-1টি কথা বলবো। 24 গণ অভ্যুত্থানে আমাদের যে সমস্ত ভাইয়েরা রক্ত দিয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণে, মানুষের ন্যায্য অধিকার, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়ার এক লক্ষ্য নিয়ে তারা আন্দোলন সংগ্রামে নেমেছিল। 24 গণ অভ্যুত্থানের পরে আমরা কি দেখতে পেলাম? দীর্ঘ একটা সময় পার হয়ে যাওয়ার পরেও ফ্যাসিস্টের আমলে ঘাতকের বুলেটে
যারা নিজেদের প্রাণ অকাতরে বিলিয়ে দিয়ে আজকে আমাদের এই বাংলাদেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করেছে। আমরা এই সুন্দর একটা সময়ে এসেও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা এখনো দেখতে পাই নাই। যেখানে কথা ছিল যারা শহীদ হয়েছে তাদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করা, সেখানে বিচার কার্যক্রম শুরু না করেই আমরা দেখতে পাচ্ছি পাথরের আঘাতে মানুষ শহীদ হচ্ছে, চাঁদাবাজের কারণে মানুষ মৃত্যুবরণ করতেছে। এজন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জোরালো আবেদন করব, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে, এবং যে সমস্ত ভাই আমাদেরকে তাদের রক্তের বিনিময়ে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছেন, যাদের বুলেটে তারা শহীদ হয়েছেন, তাদের বিচার দ্রুত কার্যকর করার জোর দাবি নিয়ে আমি আমার আজকের এই বক্তৃতা এখানে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জামিয়া আনোয়ারুল উলুম সালামবাগ মাদ্রাসার ক্যাম্পাস শাখার সভাপতি বিলায়েত হোসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজকে দোয়া মাহফিলে উপস্থিত আছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি সহ আরও উপস্থিত আছেন নেতৃবৃন্দগণ, এবং আমার সামনে উপবিষ্ট আছেন ছাত্র জমিয়তের প্রাণপ্রিয় কর্মীগণ। সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা 24-এর গণঅভ্যুত্থান দেখেছি, এটা এত সহজ ছিল না। আপনারা যদি ঢাকার দিকে লক্ষ্য করেন তাহলে রামপুরা এটা ছিল ঢাকার মধ্যে সবচেয়ে যুদ্ধক্ষয়ী একটা স্থান। সেই জায়গায় আমরা ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশের নেতৃত্বে আমরা এই রামপুরাতে আমরা অভ্যুত্থানে ছিলাম শুরু থেকে এবং শেষ পর্যন্ত ছিলাম। আমাদের ছাত্র জমিয়তের এক কর্মী নাইম ভাই, সে 17 তারিখে সম্মুখে পুলিশের সাথে যুদ্ধ করতে করতে গুলিবিদ্ধ হয় এবং সে এখন 2টা অপারেশন করার পরে এখন পর্যন্ত সে সুস্থ হয়নি। তবে আমি ছাত্র জমিয়ত বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে তারা সর্বদাই তার খোঁজ খবর রেখেছেন এবং সর্বদাই তার সাথে আলাপ আলোচনা করেছেন এবং সাক্ষাৎ করেছেন। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি ফ্যাসিস্টকে এখান থেকে বাংলাদেশ থেকে দমন করেছি। সামনে যদি আবারও কেউ ফ্যাসিস্ট হয়ে আসতে চায় তাহলে আমরা তাদেরকে কঠিনভাবে রুখে দিব, এটাই ছাত্র জমিয়তের প্রতিজ্ঞা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। আমাদের বিলায়েত ভাই একটি কথা বলেছেন যে আবু নাইম ভাইয়ের কথা, তা সালামবাগ মাদ্রাসা তারা বাড্ডা রামপুরায় এই গণঅভ্যুত্থানে জোরালো ভূমিকা রেখেছেন। সে আবু নাইম ভাই এমনও নাজুক অবস্থা তার, তিনি অসুস্থ হয়ে পড়েন, গুলিবিদ্ধ হন। সুস্থতার পর একটা খেদমত নিয়েছেন, কিন্তু তার শারীরিকভাবে তিনি খেদমতের উপযুক্ত ছিলেন না। তিনি আবার খেদমত ছেড়ে এখন বাড়িতে আছেন। আমাদের সভাপতি সাহেব এই অনুষ্ঠানে আসার জন্য তার সাথে যোগাযোগ করেছেন। ছাত্র জমিয়তের সর্বোচ্চ দিয়ে তাকে আমরা সহযোগিতা করেছি, পাশে ছিলাম, এবং আবু নাইমের জন্য আমরা দোয়া চাই, আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বর প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলামকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সংগ্রামে এগিয়ে আসুন। ছাত্র জমিয়তের এই বাংলাদেশের স্লোগানকে হাতে রেখে, এই স্লোগানকে মনে প্রাণে গ্রহণ করে আজ আমরা এই
আগত এই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আমাদের মূল যে বিষয়, আমাদের মূল মিশন এবং ভিশন, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের নির্দিষ্ট কোনো জায়গা, নির্দিষ্ট কোনো পয়েন্টে আমাদের কোনো কাজ নয়। আমাদের এই কাজ হচ্ছে সারা বাংলাদেশ। আমাদের এই কাজ হচ্ছে প্রত্যেকটা দায়িত্বশীল, তিনি যেখান থেকে এসেছেন, তিনি চান আরও 10টা গ্রাম, আরও 10টা থানা, আরও 10টা জেলায় সেই কাজটা প্রসারিত হোক। তো ছাত্র জমিয়তের এই বাংলাদেশের আজকের যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জমিয়তের একটা মোক্ষম ভূমিকা ছিল। আমি ঢাকা মহানগর পূর্ব থেকে ছাত্র জমিয়তের আমাদের ঢাকা মহানগর পূর্বের অর্থ সম্পাদক আবুল হাসানাত এবং ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মাহাদি হাসান, এই দুইজন ঢাকা মহানগর পূর্ব থেকে তারা ছাত্র জমিয়তের হয়ে ওনারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছিলেন এবং দীর্ঘ 19 থেকে 20 দিন ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মাহাদি ভাই তিনি কারারুদ্ধ হয়েছেন এবং সেখানে কারাবরণ করেছেন এবং তার উপরে যে পরিমাণ নির্যাতন চালানো হয়েছে। আজকে ভাইকে আসতে বললাম, ভাই বললো যে আমার অবস্থাটা ভালো না, আমি ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আসবো। এবং উনি বলেছেন যে ওনার এই অবস্থা, এই করুণ কাহিনী উনি একদিন এসে আমাদেরকে শোনাবেন। এবং আমাদের ঢাকা মহানগর পূর্ব অর্থ সম্পাদক তিনি নারায়ণগঞ্জ থেকে জীবন বাঁচি রেখে তিনি আমাদের ছাত্র জমিয়তের হয়ে তিনি ভূমিকা রেখেছিলেন। তো ছাত্র জমিয়তের বিভিন্ন দায়িত্বশীলরা এসেছেন, তারা তাদের কাহিনীগুলো শোনাবেন এবং ওনারা ছাত্র জমিয়তের হয়ে এই জুলাই অভ্যুত্থানে ওনারা কি পরিমাণ ভূমিকা রেখেছিলেন, আমি তাদেরকে আমন্ত্রণ জানাই তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তারা যে ভূমিকা রেখেছিলেন তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চাঁদপুর জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নুরুল আমিনকে। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. ছাত্র জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া মাহফিল এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জমিয়তের করণীয় শীর্ষক আলোচনায় উপস্থিত রয়েছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব্বি ইউসুফি। উপস্থিত রয়েছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জাইনুল আবেদিন। উপস্থিত রয়েছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুব আলম কাসেমি। উপস্থিত রয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সংগ্রামী সভাপতি মাওলানা রিজওয়ান মাজহারি সহ সারা বাংলাদেশ থেকে আগত এবং ঢাকার বিভিন্ন ক্যাম্পাস শাখা থেকে আগত দায়িত্বশীল বিন্দু সকলকে জানাই চাঁদপুর জেলা ছাত্র জমিয়তের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, 2024 গণ অভ্যুত্থানে ছাত্র জমিয়তের যে অবদান শুধু ঢাকা কেন্দ্রিক নয়, আমাদের ছাত্র জমিয়তের দায়িত্বশীল বিন্দু এবং সাধারণ সদস্য যার যার অবস্থান থেকে সবাই নিজ জায়গা থেকে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। আমি আমার নিজের একটি ঘটনা বলি, সেটা হচ্ছে যে খেদমতের সুবাদে আমি ছিলাম দাউদকান্দিতে। এমন একটি জায়গায় আমরা সেখানে আন্দোলন করেছিলাম যে যখন ছাত্রলীগের ক্যাডাররা, ছাত্রলীগের মাস্তানরা আমাদেরকে ধাওয়া করত এবং পুলিশ বাহিনী আমাদেরকে গুলি ছুড়ত, কোন পথে যাব, কোন রাস্তায় যাব সে রাস্তাটা আমরা সঠিকভাবে চিনতাম না। তারপরও দেশের স্বার্থে, মানবতার স্বার্থে আমরা ফেসিস্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই আন্দোলন করেছি। এই আন্দোলন শুধু একক আন্দোলন নয়, এই আন্দোলন সকলের আন্দোলন, সকলের প্রচেষ্টার মাধ্যমে এই আন্দোলন সফল হয়েছে। আমরা চাই এই সফলকৃত আন্দোলন যেন আমাদের বৃথা না যায়। এই জন্য আগামীতে আমরা কি করলে আমাদের এই দেশ সোনার দেশে রূপান্তরিত হবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। 24 গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজকে দোয়া মাহফিলে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বারিধারা ক্যাম্পাস শাখার সভাপতি, যিনি যেই ক্যাম্পাস শাখার উদ্যোগে আমাদের
বিমানবন্দর থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত অবরুদ্ধ করেছে এবং গণ অভ্যুত্থানে যে ক্যাম্পাস শাখা বাংলাদেশে এই রাস্তাটিকে মূল ভূমিকা রেখেছে, সেই সহযোদ্ধাদের অন্যতম একজন সহযোদ্ধা, যিনি 200-র অধিক গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ 7 ঘন্টার মতো অবরুদ্ধ ছিলেন, আমাদের সেই প্রিয় সহযোদ্ধা ছাত্র জমিয়ত বাংলাদেশ বারিধারা ক্যাম্পাস শাখার সভাপতি সৈয়দ আব্দুল বাসেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ছাত্র জমিয়ত বাংলাদেশ কর্তৃক আজকের এই আয়োজনে আজকে আমাকে বারিধারা ক্যাম্পাসের সভাপতি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়েছে, তার জন্য ধন্যবাদ। এখানে উপস্থিত যত ছাত্র ভাইয়েরা আছে আপনাদেরকেও ধন্যবাদ। ছাত্র জমিয়ত বাংলাদেশ আমাদের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের একটি অন্যতম সংগঠন। জমিয়ত আজ অবধি কখনো তাদের সিদ্ধান্তে যেমন কখনো ভুল করেনি, বাতিলের ব্যাপারে কখনো যেমন আপোষ করেনি, ছাত্র জমিয়ত বাংলাদেশ ঠিক একইভাবে বাতিলের ব্যাপারে কখনো আপোষ করেনি। ছাত্র জমিয়ত বাংলাদেশ অন্যান্য ছাত্র রাজনীতির মতো নয়, লুটপাট, চাঁদাবাজ, হিংস্রতায় বিশ্বাসী নয়। শান্তি এবং লুটপাট, চাঁদাবাজ এগুলোর বিরুদ্ধে, শান্তিতে বিশ্বাসী, চাঁদাবাজ, লুটপাট এগুলোর ব্যাপারে সবসময় সোচ্চার ছিল। যার ওই তুলনায় আমরা যদি দেখতে পাই, বিগত জুলাই মাসে আমরা দেখতে পেয়েছি ছাত্রদের এই আন্দোলনে আমাদের মহাসচিব, সংগ্রামী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফ্রিদি সাহেব ও আমাদের এখানে সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফ সাহেব সহ আমাদের নেতৃবৃন্দরা তখন কিন্তু বাতিলের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং মাঠে ছাত্রদের সাথে অংশগ্রহণ করেছে, এবং তৎকালীন সভাপতি এবং সেক্রেটারি সাহেব সহ নেতৃবৃন্দরাও আমাদের এই ছাত্র জমিয়তের, তারাও কিন্তু তখন ছাত্রদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তার সাথে বলতে চাই, বাংলাদেশে যে যতগুলো ক্যাম্পাস শাখা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, দাড়ি টুপিওয়ালা মানে কওমি মাদ্রাসার দিক দিয়ে যদি বিবেচনা করি, তাহলে ক্যাম্পাস বিবেচনায় যদি আমরা বলি, দাবি করে বলতে পারবো বারিধারা ক্যাম্পাস শাখা সর্বপ্রথম এই আন্দোলনে একদম অফিসিয়ালি অংশগ্রহণ করেছিল। সেটা হলো ছাত্ররা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা যখন মাঠে নামে, আমাদের সেই নতুন বাজারের ইউআই ইউনিভার্সিটির ছাত্ররা তখন সেখানে আমাদের মাদ্রাসার সামনেই তারা অবরোধে নেমেছিল, এই প্রতিবাদে নেমেছিল। তীব্র রোদের মাঝে যখন শিক্ষার্থীরা তৃষ্ণার্ত হয়ে গিয়েছিল, নামাজের সময় হয়ে গিয়েছিল, নামাজ করার মতো, নামাজ আদায় করার মতো জায়গা ছিল না, পানি পান করার মতো সেই ব্যবস্থা ছিল না, তখন বারিধারা ক্যাম্পাসের তৎকালীন যারা নেতৃত্বে ছিল ছাত্রদের, তারা তখন বারিধারা ক্যাম্পাসের যে সভাপতি মুফতি জাকির হোসেন কাসিমি সাহেবের নেতৃত্বে আমাদের তৎকালীন মোহতামিম সাহেব, এখন বর্তমান মোহতামিম মুফতি মনির হোসেন কাসিমি সাহেবের কাছে যখন গিয়ে বলে যে আমরা এখানে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নামছে, আমরা কি তাদের পাশে থাকবো, তখন তিনি একটি কথা বলেছিলেন যে সত্যের পক্ষে যেই লোকগুলো থাকে তাদের পাশে যে মাদ্রাসা দাঁড়াতে পারে না, সেই মাদ্রাসা খোলার চাইতে বন্ধ থাকে সবচেয়ে বেটার। এই কথা তিনি বলেছিলেন। এর পরবর্তী সময় আমাদের এখানে আমাদের মাদ্রাসার ওস্তাদ জি আছেন জয়নুল আবেদিন সাহেব, তিনিও ছিলেন। আমাদের উপরে তৎকালীন সময় এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কীভাবে আমাদের উপরে চাপ প্রয়োগ করেছে, মাদ্রাসা বন্ধ করে দেবে, বিভিন্ন হুমকি ধমকি দিয়েছে। তখনও কিন্তু বাতিলের ব্যাপারে সোচ্চার ছিল বারিধারা ক্যাম্পাস শাখা, ছাত্র জমিয়ত বারিধারা ক্যাম্পাস শাখা তখনও বাতিলের বিরুদ্ধে সোচ্চার ছিল। আমি একজন আহত হিসেবে বলতে পারি, আমরা যখন এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, কোনো ধরনের স্বার্থের দিকে তাকিয়ে অংশগ্রহণ করিনি। আমরা একমাত্র আল্লাহর জন্যই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু এই আন্দোলন পরবর্তী সময়ে এসে আমরা দেখতে পেয়েছি আমাদের এই অবদানটুকু হয়তো অনেক ক্ষেত্রে মিস্টেক হতে পারে, ছুটে গিয়েছে। আমি বলবো যে ছাত্র জমিয়ত যেন তাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা যেন সামনে শুধরে নেয়। ডকুমেন্টারিতে আমরা দেখতে পেয়েছিলাম, গত ডকুমেন্টারিতে সেটা আমরা আবেদনও করেছি। আমাদের অবদান কিন্তু কোনো দিক দিয়ে কম নয়। আমাদের ছাত্ররা শহীদ হয়েছে, আমাদের সাবেক ছাত্র মাহমুদ ভাই শহীদ হয়েছে, আমি একজন আহত। আমি আহত হওয়ার পরে আমাকে ছাত্র জমিয়তের পক্ষ থেকে যেভাবে, আমি বলবো দুঃখের সহিত যদি বলি,
আমার খোঁজ খবর যদি বলি সেভাবে নেওয়া হয়নি। তবে পরবর্তীতে আমাদের যে মহাসচিব সাহেব, আমি তার সাথে যোগাযোগ করেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন আমার জমিয়তের পক্ষ থেকে অবশ্যই আমার খোঁজ খবর নেওয়া হবে। তবে আমি বলতে পারি আমাদের বর্তমান যে প্রিন্সিপাল সাহেব, তিনি জমিয়তের যুগ্ম মহাসচিব হওয়া সত্ত্বেও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, আমার প্রতি টেক কেয়ার করেছেন, আমি তার জন্য ধন্যবাদ। আর আকাবেরের আসলাফের এই আমানত ছাত্র জমিয়ত বাংলাদেশের বহুদূর এগিয়ে যাক সেই কামনা করি। আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র জমিয়তের সহসভাপতি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ছাত্র নেতা সাইফ বিন জামাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। 24শে গণঅভ্যুত্থান একটি ইতিহাস এবং সংগ্রাম, শুধু গণঅভ্যুত্থান নয়। আমি ব্যক্তিগতভাবে 12ই জুলাই থেকে এবং 12ই জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি, পল্টন, তারপরে শহীদ মিনার থেকে শুরু করে প্রত্যেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রামে সশরীরে উপস্থিত ছিলাম। বিশেষ করে 17 তারিখ যখন আমরা লালবাগ থেকে আমরা ইবনে সিনার সামনে দিয়ে আসতেছিলাম, তখন আমাদেরকে পুলিশ বলে দেওয়া হয়, হুজুর বাসায় চলে যান, এদিকে যাওয়া যাবে না। ঢাকা ইউনিভার্সিটি এবং শহীদ মিনারে। তারপরে আমরা ঢাকা মেডিকেলের ভিতর দিয়ে শহীদ মিনারে আসি এবং গায়েবানা জানাজায় অংশগ্রহণ করি। তার পরবর্তীতে 5 আগস্টের আগে 3 তারিখ এবং 4 তারিখ আমরা বাইতুল মুকাররম জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষণার যেই গণজমায়েত হয়, ওখানে আমি নিজে এবং আমাদের ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র জমিয়তের অনেক দায়িত্বশীল উপস্থিত ছিলেন। সেদিন আমাদের সিনিয়র সহসভাপতি আব্দুর রব ইউসুফ হুজুর যখন নিচ থেকে যাইতেছিল, অনেক হুজুরাই বলছিল যে কি প্রোগ্রাম করবে কিনা না। তখন আব্দুর রব ইউসুফ হুজুর বলছে, না, প্রোগ্রাম করবই। এটা আমার দিকে সবচেয়ে ভালো লাগছে। উনি অনেক বয়োজ্যেষ্ঠ হওয়ার পরও ওনার যে হিম্মত আর যেই দেখলাম, তখন আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। তো তখন আমরা হুজুরের সাথে একসাথে বাইতুল মুকাররম গিয়েছি, প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। কিছুক্ষণ পরেই যখন আমাদের প্রোগ্রাম চলতেছিল, ঠিক ওই সময়টাই বাইতুল মুকাররমের যেখানে আমাদের প্রোগ্রাম হয়েছিল ওখানেই ছাত্রলীগ কিছুক্ষণ পর হামলা করছে। তারপর যখন আমাদের বশিরুল হাসান শাহ হুজুরকে নিয়ে আমরা বাসায় যাচ্ছিলাম আওয়ামী লীগের অফিসের সামনে, তখন আমরা দেখছি এরকম বড় বড় সূরা এবং রাইফেল নিয়ে ঘোষণা দিচ্ছে, সারা বাংলায় খবর দে, এক দফা খবর দে। তখন আমরা আমাদের জানটা কোনো রকম নিয়ে, মোট কথা কোনো রকম একটু নিজেকে নিয়ে বাসায় গেছি। এরকম পরিস্থিতি সামনে নিয়েও আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের সদস্য সচিব, ছাত্রনেতা আমিন হোসেন। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد ঐতিহ্যবাহী জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের কর্তৃক আয়োজিত আজকের 24 আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে দোয়া ও মাগফিরাতের আজকের শীর্ষক আলোচনায় সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সহ আমার সামনে উপবিষ্ট ছাত্র জমিয়তের বিভিন্ন ক্যাম্পাস এবং ক্যাম্পাস ও থানা কমিটি থেকে আগত নেতৃবৃন্দ সকলকে জানাই অন্তঃস্থ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটি কথাই বলতে চাই, ছাত্র জমিয়ত তার সূচনা লগ্ন থেকে আজ অবধি
বাংলাদেশ এবং এই জাতির সকল ক্লান্তি লগ্নে ডাল হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটি আন্দোলন ন্যায্য অধিকারের রক্ষে ছাত্র জমিয়ত তার বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আমি আমার নিজের ব্যক্তিগতভাবে যদি বলতে চাই, ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তর আমরা আলহামদুলিল্লাহ পূর্ণ কমিটি সহ আমরা সেই উত্তরা বিএনএস সহ আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম এবং সেই সাথে আমি যেহেতু তখন পড়াশোনা ছিল আমার সাইনবোর্ড যাত্রাবাড়ি, সেই সুবাদে সাইনবোর্ডও আমার প্রতিরোধ আলহামদুলিল্লাহ করা সম্ভব হয়েছে। এরই মধ্যে আমাদের ছাত্র জমিয়ত পুরা ঢাকা সহ বাংলাদেশের সকল স্থানে এক অবরুদ্ধ একটি প্রতিরোধ গড়ে তোলেন। এরই প্রয়াসে আজকের এই গণঅভ্যুত্থানের বাংলাদেশ আমরা সকল শহীদ এবং আহতদের সুস্থতা এবং মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমিন হোসেন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক, বৃহত্তর মিরপুর জোনের এই জুলাই অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী ছাত্র মাহমুদুল হাসান তকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাদাকাল্লাহুল আযীম। ছাত্র জমিয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের আগামীর বাংলাদেশ বিনির্মাণে 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, জননেতা মাওলানা আব্দুর রবি ইউসুফী সাহেব দামাত বরকাতুহু। উপস্থিত আছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব। উপস্থিত আছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল হক কাসেমি সাহেব। উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সোনালী ফসল সাবেক সভাপতি মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ ভাই সহ আজকের অনুষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মহানগরের দায়িত্বশীল বৃন্দ, প্রিয় ভাইয়েরা, এই তো 1 বছর আগে ঠিক এই জুলাইয়ে আমরা আমাদের আম কোরানোর সময়, এই বর্ষায় আম কোরানোর সময় আমরা ঢাকার রাজপথে লাশ কুড়িয়েছিলাম। এই তো 1 বছর হলো আমাদের একটা বিপ্লব, একটা সংগ্রাম। আজকে যখন সেই 1 বছর অতিক্রান্তে যখন আমরা ঠিক পাটিগণিতের হিসাবটা যখন কষতে বসি, দিন শেষে আমাদের রেজাল্ট সেই শূন্য। যেই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম ছিল, যেই ফেসিজমের বিরুদ্ধে আমাদের এই বিপ্লব ছিল, ঠিক সেই ফেসিজম বিদায় নিলেও সেই ফেসিবাদী নেশার এখনো আমাদের মধ্য থেকে বিদায় নেই। প্রিয় ভাই, সেই একটা রাজনীতি ছিল যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে 100 ধর্ষণ করার পর একটা দল সেই ধর্ষণ সেঞ্চুরি উদযাপন করত কেক কেটে। আমাদের ভার্সিটিগুলোতে তারা এক ধরনের ত্রাস কায়েম করত, গণরুমের মতো বিভিন্ন টর্চার সেল ছিল। আমাদের মতো যারা ভার্সিটি স্টুডেন্ট, তাদের বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। মানুষত্ব, মানবতা যখন দুমড়ে মুচড়ে কাঁদছিল, ঠিক সেই অপরাজনীতির বিরুদ্ধে 24-এর এই গণ অভ্যুত্থান হয়েছিল। আমরা সেদিন আন্দোলনের লেনিনগ্রাদ খ্যাত সেই মিরপুরে আমরা দুর্বার আন্দোলন করেছিলাম। আমাদের সাথে সেই 18 তারিখে আজকের এই দিনে উপস্থিত ছিলেন আজকের ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ছাত্রনেতা হাফেজ মোহাম্মদ কাউসার। আমাদের সাথে সেদিন উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের বর্তমানের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা ইনামুল হাসান নাইম ভাই সহ আমাদের তৎকালীন মহানগরের দায়িত্বশীল বৃন্দ। ঠিক 16 তারিখে আমি যেদিন আমার আইসিটি পরীক্ষা দিয়ে বের হয়েছিলাম, ঠিক সেই দিন এই সায়েন্স ল্যাবে আমি চিৎকার করে সাংবাদিকদের সামনে বলেছিলাম, যতদিন পর্যন্ত এই খুনের বিচার না হবে, ঠিক ততদিন পর্যন্ত আমরা কোনো ধরনের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করব না। নাগরিক টিভি, যমুনা টিভি সহ বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম সেই বিবৃতি প্রকাশ করেছিল। আমরা আমাদের অবস্থান থেকে
ঠিক সেই সময় জাতীয় আল জাজিরা ইংলিশের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আমরা আমাদের বিবৃতি পাঠিয়েছিলাম। ছাত্র জমিয়ত শুধুমাত্র পানি কিংবা সেবায় সীমাবদ্ধ ছিল না, আমাদের আন্দোলন সংগ্রাম সম্মুখ সমরে ছিল। আজকে যারা মিরপুরে স্বাধীন 24-এর গণঅভ্যুত্থান থেকে এই পর্যন্ত এখনো যদি মিরপুরে 24 নিয়ে কথা হয়, তাহলে ছাত্র জমিয়তের নেতৃত্বের নাম অবশ্যই নিতে হয়। আমরা আপনাদেরকে বলতে পারি, আমরা সেদিন মিরপুরকে এমন এক দুর্গে সমন্বিত এমন এক দুর্গে পরিণত করেছিলাম, যেদিন বাংলাদেশে আজকের 18 তারিখে ফ্যাসিজমের সকল যত অপরাজনীতি ছিল, সেই গুন্ডা বাহিনী থেকে পেটুয়া বাহিনী, পুলিশ লীগ সহ সকলের পরাজয় ঘটেছিল আজকের এই জুলাইয়ের 24-এর জুলাইয়ের 18 তারিখের শুক্রবারে। যদিও আজকের দিন আর সেই 24-এর 18 তারিখের শুক্রবার ইতিহাস এক সময় বলে দিচ্ছে। এতটা ডিস্টেন্সে এসে যখন আজকে আমরা দাঁড়িয়ে আমাদের সেই বিপ্লবের হিসাব করছি, ঠিক আমরা দেখি আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে সেই বিপ্লবের উত্থান ঘটেছিল, কিছুদিন পরেই আমার একটা ভাই তুফাজ্জলকে ভাত খাওয়ানোর পরে গুতিয়ে গুতিয়ে লাঠি দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা দেখলাম কিছুদিন আগে আমার ভাই সাম্যকে সেই সোহরাওয়ার্দী উদ্যানে কিভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রিসেন্টলি আমরা দেখতে পেলাম আমার এক ভাই সোহাগ, তাকে কিভাবে পাথরে থেতলিয়ে হত্যা করেছে। এই অপরাজনীতি সেই ফ্যাসিজমের নতুন রাজনীতির প্রতিধ্বনি দিচ্ছে। প্রিয় ভাই, আমরা আমাদের 1 বছর অতিক্রান্তে যখন আমরা দাঁড়িয়ে আমাদের সেই বিপ্লব নিয়ে পর্যালোচনা করছি, আমরা যখন আজকে আমাদের এই বিপ্লব নিয়ে আমরা আমাদের আজকে আলোচনা সভা করছি, শহীদদের জন্য দোয়ার মাহফিল করছি, ঠিক সেই মুহূর্তে যখন আমরা আমাদের পরিবর্তনের রিজনটা যদি খুঁজতে যাই, কেন পরিবর্তন হয় নাই, কেন আবার সেই ফ্যাসিজম ফিরে আসছে, সেই আমরা আমাদের মুরব্বীদেরকে আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, সেই মূল স্ট্রাকচার যেটা ওনারা আঘাত করেছিলেন, ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও আদর্শ সমাজ। আপনি যে কোনো মতবাদের রাজনীতি করতে পারেন, আপনি যে কোনো দলের রাজনীতি করতে পারেন, আপনার ভিতরে সেই দলের ভিতরে সেই দলের কর্মীদের ভিতরে নেতাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও আদর্শ সমাজ বিনির্মাণের প্রত্যয় না থাকবে, আপনার দল যাবে আসবে, ফ্যাসিবাদ যাবে আসবে, ক্ষমতার পরিবর্তন ঘটতেই থাকবে, কিন্তু বিপ্লব তার কখনোই মানুষের মৌলিক অধিকার, সেই বিপ্লব ফিরতে পারবে না, সেই বিপ্লব কখনোই সফল হতে পারবে না। তাই আসুন আমরা আমাদের মুরব্বীদের দেখানো এই পথ, যদি 24-এর বিপ্লবকে সফল করতে চাই, যদি বিপ্লব আমাদের শহীদদের সেই যেই তামান্না ছিল, সেই প্রত্যাশা যদি পূরণ করতে চাই, বিপ্লবের সফল করার মূল যেই মন্ত্র ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও আদর্শ সমাজ বিনির্মাণের এই প্রত্যয়কে নিয়ে আমরা গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ি, ইনশাআল্লাহ আজকে না হোক কাল এদেশের মানুষের সত্যিকারের মুক্তি মিলবে, এদেশের শিক্ষা ব্যবস্থায় সত্যিকারের পড়াশোনা ফিরবে, ছাত্ররা নির্বিঘ্নে নিজেদের পড়াশোনা অধ্যাপনা চালিয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদেরকে আজ মনে করিয়ে দিল এই ব্যক্তি গঠনের স্লোগান যার কলমের মাধ্যমে লিপিবদ্ধ হয়েছিল হযরত আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি হযরত মাওলানা আব্দুর রবি ইউসুফী সাহেব দামাত বারাকাতুহুমের ব্যস্ততা থাকার কারণে হযরত এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ হযরত মাওলানা আব্দুর রবি ইউসুফী দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج وقال النبي صلى الله عليه وسلم من مات وليس به أثر من الجهاد لقي الله وبه سلمة أو كما قال عليه الصلاة والسلام ছাত্র জমিয়ত বাংলাদেশ আজকের এই দিনে সময় উপযোগী একটা কর্মসূচি হাতে নিয়েছে। এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন ছাত্র জমিয়ত সভাপতি স্নেহাস্পদ রেদওয়ান মাজহারি। উপস্থিত আছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদিন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, কেন্দ্রীয় নেতা এবং ছাত্র জমিয়তের প্রাক্তন সভাপতি মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ সহ উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ, আমার সমবেত কর্মী ভাইয়েরা, আমরা সবাই জমিয়ত পরিবারের লোক, ঠিক কিনা? আমরা কেউ কোনো জায়গা থেকে তো এমন আসি নাই যে আমি এক মাদ্রাসায় আসি আমার বন্ধুদের সঙ্গে গেলাম, নাকি আমরা সবাই ছাত্র জমিয়ত করি? ছাত্র জমিয়তের আজকের আয়োজন শুধু কেন্দ্রীয় অফিসে নয়, আজকে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় এই প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে। এটা একটা ইতিহাস। এক সময় এই 24-এর পূর্ব পর্যন্ত 71 থেকে একটা ইতিহাস ছিল, আর একটা ইতিহাস ছিল 47 থেকে তার পূর্বে সেই ভারতীয় আমলে, ব্রিটিশ আমলের একটা ইতিহাস ছিল। 47 থেকে 71 পর্যন্ত একটা ইতিহাস, আর 71 থেকে 24 পর্যন্ত এক ইতিহাস। 71 সালে মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল যে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করছে, আমাদের চাকরি বাকরি ওরা দিচ্ছে না, আমাদের ধন সম্পদ লুটে পুটে নিয়ে যাচ্ছে। এইভাবে নানা ধরনের বড় বড় বুলি আওড়ানো হতো এবং জনগণ এই বুলির পিছনে পড়ে ঐক্যবদ্ধ হয়ে 7-9 মাস লড়াই করে এই পাকিস্তানের পূর্বাঞ্চল, পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে পরিণত করে। কিন্তু পরিবর্তন হলেও, নেতৃত্বের পরিবর্তন হলেও, যে উদ্দেশ্যকে সামনে রেখে এখন পর্যন্ত তার কোন প্রতিফলন ঘটেনি, বরং শোষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার পাকিস্তান আমলেও ছিল, বাংলাদেশ আমলের এই 50 বছরের ঊর্ধ্বে 53 বছর চলে গেছে, ওই রওয়াজ, ওই রীতি চলছে। এখানে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, দেশের অর্থ বিদেশে যাচ্ছে, মানুষকে জেলে যেতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে, গুম হতে হচ্ছে। এইভাবে জুলুম নির্যাতনের কোনো শেষ নেই। এখন 24 এই অভ্যুত্থান, এখানে বলতে হবে আমাদের সেনাবাহিনীর একটা অবদান। আমাদের সেই শখানেক আলিম, মাদ্রাসা ছাত্র সহ
প্রায় 2000 লোকের জীবন দেওয়া, হাজার হাজার মানুষ আহত হওয়া, এটার মধ্যে কেন এই আন্দোলন শেষ হয়ে যেত না যদি সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নেয়? যেভাবে ঢাকা ঘেরাও হয়ে গিয়েছিল এবং সারা দেশেই প্রশাসন ঘেরাওর মধ্যে পড়ে গেছিল, যদি সেনাবাহিনী জনগণের পক্ষে এসে তাদের বন্ধুকে না ঘোরাতো, তাহলে এতে লক্ষ মানুষের জীবন যেত, দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত এবং এটা অনেক দীর্ঘায়িত হতো, কিন্তু আন্দোলন শেষ হতো না। ছাত্র জনতা যেভাবে আন্দোলন চলতেই থাকতো, আন্দোলন এগিয়ে যেত এবং সেনাবাহিনী হার মানতে হতো। কিন্তু সেনাবাহিনীকে এই জন্য তারা এই ঝুঁকি না নিয়ে তারা জনগণের পক্ষে অবলম্বন করায়। আলহামদুলিল্লাহ, অল্প ত্যাগের মধ্যেই আমাদের মূল উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। এই ৫৫ বছর যাবৎ যারা আমাদের উপরে জুলুম অত্যাচার চালিয়েছিল, যারা লুটপাট করেছিল এবং যারা আমাদের পার্শ্ববর্তী একটি পরাশক্তির প্ররোচনায়, পৃষ্ঠপোষকতায় আমাদের দেশের উপরে নির্যাতন চালিয়ে আধিপত্য বিস্তার করে রেখেছিল, তার হাতে মুক্তি পেয়েছি। কিন্তু তারপরেও যে 1 বছর চলে গেল, যাদেরকে আমরা আনলাম তারা কয় টাকা দেখি দেশের পাচার হয়ে গিয়েছিল, কয় টাকা এনেছেন দেখি, অমুকের পত্রিকায় ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ হয়েছে, অমুকের ব্যাংক ফ্রিজ করা হয়েছে। ওই কয়টা ফ্রিজ করলেন, ব্যাংকে আছে কয় টাকা, এর মধ্যে যে কত চলে গেছে সেটাই হিসাব করি। আপনার যেদিন ক্ষমতায় আসলেন, ক্ষমতা হাতে নিলেন, সেই দিন থেকে কেন এই লোকগুলি তো লিস্টেড লোক ছিল, এই লিস্টেড লোকগুলির ব্যাংক কেন তখনই জব্দ করা হয় নাই? কেন তখনই তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয় নাই? কেন সুযোগ দেওয়া হলো? কেন এই টাকা তারা পাচার করে নিয়ে যেতে? এটার জবাব তো তাদেরকে দিতে হবে। যারা ক্ষমতায় এসেছেন ভালো কথা, কিন্তু ক্ষমতায় আসবেন তো দেশের কল্যাণে, কিন্তু যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন তারা যেমন ইসলামকে করার পক্ষে যায়, সেই চেষ্টা তারা করে যাচ্ছে। আজকে বড় হুমকির মুখে যে আমাদের সেই চট্টগ্রাম বন্দরকে এখানে বিদেশিদের জন্য ওপেন করে দেওয়া, তারা আসবে আর তারা এখান থেকে করিডোর নিয়ে যাবে মিয়ানমার পর্যন্ত। আসলে তো করিডোর কিছু না, এটা হলো ঠিক আগে ভারত আওয়ামী লীগকে, এই ফ্যাসিস্ট শক্তিকে বুদ্ধি দিয়ে তারা সেই রাস্তা আশুগঞ্জ থেকে সিলেটের দিকে, আখাউড়ার দিকে কেমনে নিবে, এরপরে এইদিকে আবার বিশ্বরূপ করে তারা কেমনে তাদের পূর্বাঞ্চলের সঙ্গে, সেভেন সিস্টারের সঙ্গে যোগাযোগ করবে, তারা সেই ফন্দি ফিকিরে ছিল। ঠিক এইভাবেই পশ্চিমারা এখন আবার কেমনে আমাদের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমাদের কেমনে দখল করবে, সেই মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মিকে সহযোগিতা করে সেই আরাকানকে মুক্ত করার নামে তারা এখানে করিডোর চাচ্ছে। এর অর্থ হইল এই করিডোরের মাধ্যমে এখানে তাদের আর্মি নামাবে, তাদের ফোর্স নামাবে, তাদের বুদ্ধিজীবীদেরকে নামাবে, এদেরকে দিয়া সেই ভারতের কিছু অঞ্চল, মিয়ানমারের কিছু অঞ্চল আর আমাদের পার্বত্য অঞ্চল দিয়ে এখানে আরেকটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আর কোনো বাংলাদেশের কোনো স্বার্থে এই করিডোরের কোনো কথা নেই। আর এই সরকার এই করিডোরের ব্যাপারে তার বলে দিনে কোনো আলোচনা হয় নাই। এটা কি হাওয়ার উপরে চলছে? এসব কথাবার্তা কি হাওয়ার উপরে আসতেছে? এই যে মানবাধিকার
কমিশন, মানবাধিকার কমিশন সম্পর্কে ওনারা বলছিলেন না, এই ব্যাপারে কিছু এখনো হয় নাই। আর এখন দেখি আসতেছে যে মানবাধিকার কমিশনের অফিস অলরেডি বসে গেছে, কার্যক্রম শুরু হয়ে গেছে। তাহলে সরকার আমাদের সঙ্গে ধোঁকাবাজি করছে, আমাদের সঙ্গে লুকোচুরি করছে। তাহলে এই সরকারকে ক্ষমতায় রেখে আমাদের লাভটা কি হবে? আর এত বড় ত্যাগের পরে এদেরকে আমরা আনলাম, এখন যদি আমার স্বাধীনতা এদের হাতে নিরাপদ না হয়, আমার এই দেশের সার্বভৌমত্ব যদি এদের হাতে নিরাপদ না হয়, আমার ধর্মীয় বিষয় যদি এদের কাছে নিরাপদ না হয়, তাহলে এদেরকে আমরা আবার পালবো পুষবো কেন? তারা এখানে নিয়ে আসছে নারী কমিশনের মাধ্যমে নিয়ে আসছে যে নারী পুরুষ পৈতৃক সম্পত্তি সমানভাবে পাবে। এটা সরাসরি কোরআন এবং সুন্নাহর বরখিলাফ, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, যা আল্লাহর সঙ্গে জিহাদ তুল্য। তো আমরা কি এই জন্য ইনাদেরকে বসিয়েছি? এখন আমাদের রাজনীতিবিদদেরও তারা কেউ কেউ নির্বাচন পিছাবার ধোয়া তুলছে। তো নির্বাচন পিছাইলে যে সেই ফেসিবাদী শক্তি আবার আস্কারা দিয়ে উঠবে, তারা যে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে, বিভিন্ন দলের মধ্যে ওরা প্রবেশ করবে, তাহলে ভিন্ন নামে তারা নতুন দল করবে, আওয়ামী লীগ নামে করবে নিষিদ্ধ, ভিন্ন কোনো নামে ভিন্ন কোনো ব্যানারে তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার তারা সুযোগ পাবে। এইভাবে যদি চলতে থাকে, নির্বাচন পিছাতে থাকে, তাহলে এটা এই বিহারের নামে হোক বা স্থানীয় নির্বাচন আগে আর জাতীয় নির্বাচন পরে, যে কোনোভাবেই হোক নির্বাচন পিছিয়ে দেওয়ার যে একটা নীল নকশা চলছে, এই নির্বাচন পিছিয়ে দেওয়ার এই নীল নকশাটা একটা শুভ লক্ষণ নয়। আমরা এই সরকারকে আর সুযোগ দিতে চাই না। সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার, এমনি তার সময় পাইল মাত্র 3 মাস, আর এনারা এসে অন্তর্বর্তীকালীন সরকারের নামে ওনারা 1 বছর সময় নিয়েছেন। যদি আমরা দেখতাম দেশের কল্যাণে তাদের ভূমিকা, আচ্ছা 1 বছর গেছে, আরো না হয় কিছুদিন যেত, কিন্তু তাদের ভূমিকা একের পর এক দেশের বিরুদ্ধে যাচ্ছে। এখন নতুন আরো শুনতেছি নির্বাচন কমিশন তারা আইন করতে যাচ্ছে যে স্নাতক ডিগ্রিধারী যারা তারাই নির্বাচন করতে পারবে, আর কেউ নির্বাচন করতে পারবে না। এই ডিগ্রি না থাকলে নির্বাচনে দাঁড়াতে পারবে না। আমরা কোথায়? হ্যাঁ, একটা ন্যূনতম একটা থাকতে পারে যে সই করতে পারে না কাগজের মধ্যে, লেখা জানে না যে মধ্যে কি আছে, এইরকম লোক যাতে জাতীয় সংসদের নির্বাচন আসতে না পারে, তার জন্য ন্যূনতম একটা প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, এরকম একটা কোনো কিছু, আর তার সমমান। এখানে কোনো সমমানেরও উল্লেখ নেই, আর এর মধ্যে কমপক্ষে স্নাতক পাস হতে হবে, এইরকম শর্ত নির্বাচন কমিশনের মাধ্যমে আনানো হচ্ছে। আগে ছিল যে আপনি আপনার দলের মনোনয়ন নেবেন, আর প্রতীক আপনি নিজেরটাও নিতে পারবেন, আপনার জোটবদ্ধ অন্য কোনো দলের প্রতীক নিয়েও আপনি নির্বাচন করতে পারবেন। যেমন জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্য জোট, তারা ধানের শীষ নিয়েও নির্বাচন করতে পেরেছে। এবার তারা চাচ্ছে যে দলের নমিনেশন আপনি নেবেন সেই দলেরই প্রতীক ব্যবহার করতে হবে, অন্য প্রতীক ব্যবহার করা যাবে না। এর অর্থ এই এদেশের ইসলামপন্থীদের কণ্ঠকে রোধ করা, অথবা সহি ইসলামপন্থী যারা, কেউ কেউ তো সার্টিফিকেট প্রাপ্ত মডারেট ইসলাম, তো যারা মডারেট সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেট তাদের ইসলামের কোনো সার্টিফিকেট আছে কিনা? আপনি যদি কাউকে একটা ডক্টরেট ডিগ্রি দিতে চান, তো আপনার ডক্টরেট ডিগ্রি দেওয়ার যোগ্যতা ক্ষমতা আছে কিনা এটা তো আগে দেখতে হবে।
তো আপনি যে কাউকে ইসলাম আর ইসলাম বলবেন, আর আসলে আপনার কোনো ইসলামের সার্টিফিকেট আছে কিনা? তো আপনারা যাদেরকে আপনার ইসলামের সার্টিফিকেট আপনাদের নাই, আর আপনারা যাদেরকে মডারেট ইসলাম বলবেন, তাহলে বুঝা গেল ওদের আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু নামের ব্যবধান। আপনারা ইসলাম নন আর তারা ইসলাম। একটা ঘটনা ছোট্ট বলি, অনেক তীব্র হয়ে গেছে বলার। আপনার পারস্য সম্রাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের চিঠি যখন পেল, তখন কেন তার নামের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ছিল মুহাম্মাদিন রাসূলুল্লাহ ইলা 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 আযীমি কিসরা? কেন রসুলের নাম আগে? এই জন্য রাগান্বিত হয়ে সেই খসরু পারভেজ রসুলের চিঠির টুকরা টুকরা করেছিল। রসুল তাকে বদদুয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা মাজজিদহুম কুল্লা মুমাজ্জাকিন। দোয়া একেবারে সেই বিষময় তীরের মতো লেগেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এই খসরু পারভেজ তার রাজত্ব শেষ হয়ে গেল। তার একটা ছেলে ছিল, এই আর ওই ছেলের মা ছিল না হয়তো, আর বাচ্চার আরেকটা বউ ছিল। ওই ছেলের সৎ মা, সেই মহিলা শর্মিয়া এত সুন্দরী ছিল যে সে সৎমার উপরে আশিক হয়ে গেল, এবং বাবার কারণে তো সৎমাকে ব্যবহার করতে পারে না। তখন সে সিদ্ধান্ত নিল যে বাবাকে হত্যা করে এরপরে মাকে দখল করবে। বাবা যখন টের পাইল যে এই ছেলে তো আমাকে মারবেই, তখন সে একটা শিশির মধ্যে, বোতলের মধ্যে বিষ ঢুকালো, মরণ ব্যাধি বিষ ঢুকিয়ে এটার উপরে লেবেল লাগিয়ে দিল, কুওয়াতে বাহ, কুওয়াতে বাহ, অর্থাৎ যৌন শক্তি। এই লেবেল লিখে কাগজটা লাগিয়ে দিল সেই শিশির মধ্যে, দেয়া তার সেই স্বর্ণ রূপা, সেই মূল্যবান পাথর জহরত যে আলমারির মধ্যে, এই আলমারির উপরে রেখে দিচ্ছে। এরপর ঠিকই ছেলে বাবাকে হত্যা করেছে। বাবাকে হত্যা করার পরে সে রাষ্ট্র কন্ট্রোলে নিয়েছে। কন্ট্রোলে নেওয়ার পর এখন তার নজর গেছে যে বাবা কি কি সম্পদ আমার জন্য রেখে গেছে, এটা একটু তালাশ করে দেখি। এখন মালখানায় যখন ঢুকছে, ঢুকার পরে যখন আলমারিটা খুলছে, খোলার পরে দেখে শিশির মধ্যে লেখা কুওয়াতে বাহ। এই বুড়া যে এমন সুন্দরী যুবতী মেয়েকে নিয়ে জীবন কাটাইতেছিল, আসল রহস্য তো পাওয়া গেছে। তো এইটা এখন আমার হাতে চলে আসছে, তাই এটা পাইয়েই একটু আগে খাইয়ে লো, এই কামটা আগে করি, ঔষধের অ্যাকশনটা দেখি। তখন সে খাইছে, খাওয়ার পরে তোমার চিটপাটাক হয়ে গেছে। এদিকে মা আত্মহত্যা করছে, ছেলে মার উপরে চড়াও হবে এই যে টের পাইয়া মাও আত্মহত্যা করছে। এরপরে নাবালিকা একটা মেয়ে, এদিকে রাষ্ট্রের তথ্যে বসানো হয়েছে, ওইটা কন্ট্রোল করতে পারে নাই, বাস রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ পর বিদ্রোহ চলছে, শেষ পুরা এই পারস্য রাজত্ব খতম হয়ে গেছে। আমাদের আজকের যারা তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে মূলত ইসলামপন্থীরা আন্দোলন করে দেশে নতুন স্বাধীনতা এনে দেশকে মুক্ত করে যাদেরকে ক্ষমতায় এনেছিল, তারাই কিন্তু মূল শক্তি। ইসলাম বিরোধীরা এই আন্দোলনের শক্তি ছিল না, আন্দোলনের শক্তি ছিল ইসলাম পন্থীরা। হয়তো আলেম না, হয়তো ইংরেজি শিক্ষিত, কিন্তু ইসলামপন্থীরাই তো এই শক্তি ছিল। সেই ইসলামপন্থীরা যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় বসালো, ওরা কি সেই বাদশা খসরু পারভেজের এই কুওয়াতে বা লেখা লেবেল লাগানো যে বোতল ছিল, এটার মতো কিনা? তারাও কি এই গণতন্ত্রের লেবেল লাগিয়ে, দেশকে সংস্কারের লেবেল লাগিয়ে, দেশকে
জনগণের দেশ বানাইবার লেভেল লাগিয়ে তারা কি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার সেই এজেন্ডা নিয়ে নেমেছেন? তারা কি পশ্চিমাদেরকে এদেশে এনে এবং আমাদের এই পার্বত্য চট্টগ্রামে ইসলাম রাষ্ট্র বানাইবার এজেন্ডা নিয়ে এসেছেন? তারা কি আমাদের কোরআনের সেই শাশ্বত বিধান এটাকে ধ্বংস করার এজেন্ডা নিয়ে এসেছেন? তারা কি এখানে মানবাধিকার কমিশনের অফিস বসিয়ে আমাদের দেশে যাতে ইসলামী আন্দোলন করতে না পারে, ইসলামওয়ালারা আন্দোলন করলেই গলা টিপে ধরবে, সেই জন্য কি মানবাধিকার কমিশনের অফিস বসাতে চাচ্ছেন? কি হয়েছে আমাদের দেশে? মানবাধিকার নেই? মানবাধিকার যখন ছিল না তখন তো ওরা ছিল না। যেখানে মানবাধিকার নাই, আপনার ফিলিস্তিনে যান না কেন? আপনারা কাশ্মীরে যান না কেন? আপনারা সেই পূর্ব তিমুরে ছিলেন না কেন? যে আপনারা এখানে আসছেন এই দেশের ইসলামপন্থীদের কন্ট্রোল করার জন্য, আর এই এজেন্ডা বাস্তবায়ন করার দায়িত্ব আছে অন্তর্বর্তীকালীন সরকারের। কাজে আমি মনে করি এটা একটা কুওয়াতে বাহের লেভেলের মতো। যেমন ইসলাম, যাদের মধ্যে ইসলাম নাই, সে যদি ইসলামী দল একটা লেভেল লাগিয়ে দেয় তাহলে এটা কি হয়ে যায় না? ইসলাম হয়ে যায় না। নাম ব্যানারের মধ্যে ইসলাম থাকলেই ইসলাম হয়ে যায় না। ঠিক এইভাবে গণতন্ত্রের নামে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নামে লেবেল লাগাইলেই এই সার্বভৌমত্ব রক্ষা হবে না। তো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই জন্য আমরা মনে করি এই সরকারকে আর সময় দেওয়ার সুযোগ নেই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা অনেক সময়। আজকে জুলাই মাস, এখানে আছে আরো 5 মাস, এরপরে ফেব্রুয়ারির আরো 2 মাস, 7 মাস, 3 মাসে নির্বাচন করা যায়। আপনারা কি সংস্কার করবেন? আমরা বুঝে ফেলছি আপনাদের সংস্কারের কোনো প্রয়োজন নেই। আমাদের দেশ আমাদের জনগণের হাতে আপনারা ছেড়ে দিন। জনগণ যাকে নির্বাচিত করে ক্ষমতায় নিবে, তারা দেখবে কি সংস্কার করা যায় কি করা যায় না, তাদের জন্য যা রেখে দিন। আপনারা এই নাটক শুরু করেছেন সংস্কারের নামে। 2 মাস যাবৎ বৈঠক চলছে, কাজের চাইতে খাওয়া দাওয়া বেশি হয়। যেখানে খাওয়া দাওয়া বেশি হয়, যারা খাওয়ায় দাওয়ায় পক্ষে যাচ্ছেন। কাজে এখন আমরা কিভাবে চাই আপনারা এই সময়টা 7 মাস সময় সামনে অনেক বেশি আপনাদের। তারপরেও ফেব্রুয়ারির জায়গায় যেন আর মার্চ মাস না আসে, ওই রমজান চলে আসছে বা এইটা করতে পারি নাই, এইসব কোনো অজুহাত যেন সামনে না আসে। আপনারা যথাসময়ে নির্বাচন দিয়ে আপনারা যান। আপনাদের সাথে আমরা হাত মিলাবো, মুসাফা করে আপনাদেরকে আমরা বিদায় দিব। যদি চান এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে, সেটাও আমরা করব। আপনারা চলে যান। আর যারা নির্বাচিত হয়ে আসবে তারা কিভাবে দেশ চালাবে তারা দেখবে। তারা অন্যায় করলে দেশের জনগণ তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের তো জনগণের কাছে একটা জবাবদিহিতা থাকবে। জনগণের ভোট নিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। কারণ এক ইলেকশন তো শেষ না, আরো তো ইলেকশন লাগবে। আর কোনো টালবাহানা যেন না হয়। স্থানীয় নির্বাচনের নামে, বিহারের নামে বা কোনো অজুহাতে, সংস্কারের নামে কোনো কিছুতেই যেন নির্বাচন পিছানো না হয়। যারা নির্বাচন পেছানোর দাবি করছেন তাদেরকে জোরহাত দিয়ে বলবো, দেশটাকে বাঁচান। আপনারা এইভাবে নিজের দলীয় সুবিধা বাড়াবার জন্য সময় নিয়ে, আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে আপনারা
দেরি হইলে দল গুছিয়ে নির্বাচনে জিতে আসার এই স্বপ্ন দেখলে এই স্বপ্ন এটা দেশকে, দিনকে, ধর্মকে, ইসলামকে শেষ করে দিবেন। জোরহাট করে বলতে চাই, প্রস্তুতি আমাদের যাই আছে, আমি পাস করি না, আপনি পাস করেন না, যে কেউ না কেউ তো পাস করবে। কাজেই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সফল করি এবং সরকারের উপর চাপ সৃষ্টি করি যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে। আরেকটা কথা বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা উনার পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের কাছে, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এদের কাছে উনি বলেছেন যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা আমরা বলেছি। তো ফাঁকে ফাঁকে আবার দেখা যায় একটু স্লেক কথাবার্তাও আসে, তার দ্বারা বোঝা যায় এই ফেব্রুয়ারির কথাটা যেন অথেন্টিক না। তো তাহলে মানুষ আপনাকেও চিনে ফেলতেছে, আপনাকে দেশের মানুষ আগেও জানতো, এরপরে যাই হোক আমরা মন্দের ভালো হিসাবে আপনাকে দায়িত্ব দিয়েছিলাম। আপনি আর টালবাহানা না করে, মানুষকে বোকা না বানিয়ে, আপনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, আপনি পদক পেয়েছেন, এই কথা মনে করে বাকিদেরকে আপনি বোকা মনে করবেন না। এটা ঠিক হবে না, এটা আপনার জন্য ক্ষতি হবে, দেশ জাতির জন্য ক্ষতি হবে। আপনাকে আমরা সম্মান দেখাইতে চাই, আপনি স্বর্ণপদক পেয়েছেন, আপনি আমাদের রত্ন, ঠিক আছে, আমরা আপনাকে সম্মান দেখাইতে চাই। আপনি অসম্মান হয়ে ক্ষমতা থেকে ফিরে যান, আমরা এটা চাই না। ছাত্র জমিয়তের আজকের এই আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের রাজপথে খালি এই হলের ইন্দুরে না, রাজপথে যেভাবে আপনারা 24-এর আন্দোলনে আপনারা রাজপথে ছিলেন, আপনারা ত্যাগ স্বীকার করেছেন, আপনাদের ভাইয়া জীবন দিয়েছে, আহত হয়েছে, ঠিক এইভাবে আগামী দিনের যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা রাজপথে থাকবেন, রাজপথে লড়াই করবেন। লড়াই করেই আপনাকে দিন কায়েম করতে হবে, দিন এমনি চলে আসবে না। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। আর জিহাদ 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 চাই, শাহাদতের মুখ চাই। বলেন নাকি স্লোগানটা? জিহাদ 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 চাই, শাহাদতের মুখ চাই। বাস, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান মাগরিব পর্যন্ত চলবে, তারপর মাগরিবের পর আমাদের একটা বিক্ষোভ মিছিল আছে এবং আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। সকলে আপ্যায়ন করে মাগরিব নামাজ পড়ে আমরা বিক্ষোভ মিছিল শেষ করে ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি শেষ করব। তাই মুক্তাসার সময় আমরা আমাদের ছাত্র জমিদের কেন্দ্রীয় দায়িত্বশীল আছে, তাদেরকে বক্তব্য দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সমাজসেবা সম্পাদক, যিনি সিলেটের রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, আহত হয়েছেন, আবদুল্লাহ মাহফুজ ভাই। উপস্থিত আছেন আমাদের দফতর সম্পাদক জোবাইর হোসেন, যিনি বাড়িধারা রামপুরার এই রাস্তার 24 গণ আন্দোলনের অন্যতম সহযোদ্ধা। উপস্থিত আছেন আমাদের প্রচার সম্পাদক, যিনি বৃহত্তর মিরপুরে আন্দোলন সংগ্রাম করেছেন, এবং উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাইম ভাই। উপস্থিত আছেন সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ভাই, এবং উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি কাউসার আহমদ ভাই, যার নেতৃত্বে মিরপুরে গণ আন্দোলন সৃষ্টি হয়েছিল। এবং উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি, যার নেতৃত্বে উত্তরায় 24 গণ আন্দোলনের একটি বিপ্লব সংগঠিত হয়েছে, নুরুল হোসেন ভাই। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা রেদওয়ান মাজহারি। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা রেদওয়ান মাজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لا يئس من روح الله إلا القوم الكافرون صدق الله العظيم 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন আজকের প্রধান অতিথি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রফিক সিফিত আহমদ বরাকাতুহু। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জমিয়তের সংগ্রামী যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জাইনুল আবেদিন, সহকারী মহাসচিব মাওলানা জাইনুল আবেদিন সাহেব দামাত বরকাতুহু, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহমুদ আলম সাহেব এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি ইখলাসুর রহমান রিয়াদ সাহেব সহ ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বিভিন্ন মহানগর এবং ক্যাম্পাস থেকে আগত ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রিয় কর্মী এবং দায়িত্বশীল ভাইয়েরা, আজকে জুলাই গণ অভ্যুত্থানের ঠিক 1 বছর পরের এই সময়ে আমি গত শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল আমাদের ভাইয়েরা, অনেক বোন এবং সাধারণ জনগণ বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার আন্দোলন এবং সংগ্রামে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের যুব জমিয়তের বানিয়াচংয়ের একজন দায়িত্বশীল, গাজীপুরের দায়িত্বশীল শাহাদাত বরণ করেছেন। আমাদের ছাত্র জমিয়তের অনেক ভাই আহত হয়েছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং অনেকে পঙ্গুত্ব বরণ করে এখনো বিছানায় কাতরাচ্ছেন, এখনো চিকিৎসাধীন রয়েছেন এবং চিরজীবনের জন্য অসুস্থ হয়েছেন। আমি তাদের সুস্থতা কামনা করি এবং তাদের জীবনের উন্নতি অগ্রগতি কামনা করি। প্রিয় সাথী ও বন্ধুগণ, গত বছরের এই সময় আমরা কতটুকু শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিলাম এটা আমাদের সকলেরই জানা। যোগাযোগ ব্যবস্থা বন্ধ সহ আরো বিভিন্ন পরিস্থিতিতে যা কতটুকু সংকীর্ণ হয়ে গিয়েছিল আমাদের জন্য, এটা আমাদের সকলেরই জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই শ্বাসরুদ্ধকর নাবিশ্বাস পরিস্থিতি থেকে মুক্তি দান করেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন নিরাশ না হতে, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হতে। পরিস্থিতি যতটাই ঝুঁকিপূর্ণ হোক, পরিস্থিতি যতটাই সংকীর্ণ হোক, আল্লাহ তাআলা তার রহমত থেকে আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন কোরআনে কারিমে। এবং বিগত সময়ের এই পরিস্থিতিগুলো থেকে আমরা এই শিক্ষাটা আরো বেশিভাবে গ্রহণ করতে পেরেছি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে হকের উপর অটল এবং অবিচল থেকে লড়াই সংগ্রাম করলে আল্লাহ তাআলা নসরত নাজিল করেন। আমরা দেখেছি গত 16 বছরের ফ্যাসিস্ট সরকার টিকে থাকার জন্য কি না করেছিল, সকল ধরনের প্রস্তুতি এবং পরিকল্পনাকে সম্পন্ন করে রেখেছিল এবং পার্শ্ববর্তী দেশের সাথে তাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের চুক্তি আরো কত নানান পরিকল্পনা করে রেখেছিল যাতে করে তার পতন না হয়, মৃত্যু পর্যন্ত যেন সে ক্ষমতায় থাকতে পারে, তার দল ক্ষমতায় থাকতে পারে। টিকে থাকার জন্য সকল ধরনের সরঞ্জাম এবং প্রস্তুতি গ্রহণ করে রেখেছিল, কিন্তু বাতিল টিকে থাকার জন্য সকল প্রস্তুতি এবং পরিকল্পনা কিয়ামত পর্যন্ত টিকে থাকার পরিকল্পনা গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই তা শেষ করে দেন। কিন্তু তার জন্য দরকার আমাদের আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, তাওয়াক্কুল এবং ভরসা। নীতি এবং আদর্শের উপর অটল থেকে যদি বাতিলকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা মাঠে ময়দানে কাজ করে যাই, ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ তাআলা আমাদের এই লক্ষ্য এবং মিশন পূরণ করার আশা আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করব, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভূমিকাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, কিন্তু বাংলাদেশে দ্বিতীয়বার নব্য কোন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠুক এটা আমরা কখনোই চাই না। আমরা বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ মুক্ত হয়নি। আজকে জাতিসংঘের
মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে স্থাপন করার ষড়যন্ত্র করা হচ্ছে, এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। আজকে প্রকাশ্যে মানুষকে দিবালোকে দিনের আলোতে হত্যা করছে, এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য হুমকি। আজকে প্রকাশ্যে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করা হচ্ছে, সন্ত্রাসী বিভিন্ন কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করা হচ্ছে, এটাও স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকি। তাই আমাদের ছাত্র সমাজের করণীয় এবং ভূমিকা থাকবে আগামীর বাংলাদেশ থেকে যেন পরিপূর্ণরূপে ফ্যাসিবাদ বিতাড়িত হতে পারে এবং বাংলাদেশ যেন একটি স্বাধীন এবং সুন্দর সার্বভৌমত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে উঠতে পারে, সেই ভূমিকা আমাদের ছাত্র সমাজকে এখন থেকে রাখতে হবে। এই জন্য এই সকল বিষয়গুলোকে সামনে রেখে আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করব। সাংগঠনিক যে কার্যক্রমগুলো আছে এগুলোকে আমরা সেভাবে চালিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন সকলকে শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে। এবং আমাদের আজকের এই আলোচনা সভার পরে নামাজ হবে, মাগরিবের পরে আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, সেটা আপনারা গ্রহণ করবেন। আমরা কেউ যাব না, আপ্যায়ন গ্রহণ করে আমরা সবাই এখান থেকে একযোগে আমরা বের হয়ে এই আমাদের অফিস থেকে বের হয়ে পল্টন মসজিদ হয়ে আমরা প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে আমরা আমাদের বিক্ষোভ মিছিল শেষ করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের ঢাকা মহানগর উত্তরে এবং পশ্চিমে সুন্দর পরিবেশে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে মহানগর দক্ষিণের উদ্যোগে আমাদের এই বিক্ষোভ মিছিল হবে। তো এটা যেন উত্তর এবং পশ্চিমের মতো সুন্দর সুচারুভাবে সুশৃঙ্খল ভাবে যেন আমাদের এই বিক্ষোভ মিছিলটা হয়। যে পূর্বে আমাদের গত কিছুদিন আগে যেদিন সোহাগ হত্যা হয়েছে সেদিন পূর্বে আমাদের বড় একটি মিছিল হয়েছে, আজকেও হয়েছে ঢাকা মহানগর পূর্বে। তো আমাদের 3 শাখায় মিছিল হয়ে গেছে, ঢাকা মহানগর দক্ষিণ শাখা আমাদের এই এরিয়ার, এটা ইনশাআল্লাহ আজকে হবে। এখানেও আমরা যেন এই সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে আমরা এই মিছিলে অংশগ্রহণ করতে পারি, সেজন্য সকলে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সফল সভাপতি মুফতি ইখলাসুর রহমান রিয়াদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় খুবই সংক্ষিপ্ত, সময় আবার আমাদের রাজপথে ডাকছে। আমরা সময়ের এই আহ্বানে সাড়া দিতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যে মুহূর্তে দাঁড়িয়ে ইতিহাসের যে মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে জুলাইয়ের শহীদদের স্মরণ করছি, ঠিক সেই সময়ে আমাদের কাছে দুঃসংবাদ এলো, ঢাকায় অর্থাৎ বাংলাদেশে মানবাধিকার কমিশনের একটি মিশন অফিস স্থাপিত হবে, যার শুরু থেকেই যার চুক্তি স্বাক্ষরিত কয়েক ঘন্টা পূর্বে সম্পন্ন হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রস্তাব উপস্থাপনের পর থেকে নিয়ে বাংলাদেশের গণমানুষ, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক শক্তি, ধর্মীয় শক্তির সাংগঠনিক প্রতিনিধি হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, অপরাপর ইসলামী রাজনৈতিক দল এবং বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তার বিশ্লেষকগণ এই সিদ্ধান্তের, এই প্রস্তাবের দ্বিমত এবং বিরোধিতা করে আসছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে উৎকট ঝামেলা সৃষ্টি করছেন। আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি ইন্টারিম বাংলাদেশে মানবিক করিডোরের একটি অযৌক্তিক প্রস্তাব দিয়েছে। আমরা লক্ষ্য করলাম নারী কমিশন বাংলাদেশের গণমানুষের তাহদিব তামাদ্দুন, কৃষ্টি কালচার বিরোধী বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাবনা পেশ করেছে। সর্বশেষ আমরা যেই চুক্তি স্বাক্ষরিত হতে দেখেছি, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন অফিস স্থাপিত হতে যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে স্পষ্টভাবে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছি, জুলাই চলমান আছে, আবার ইসলামপন্থীরা জুলাইয়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। পরিষ্কার কণ্ঠে বক্তব্য দিচ্ছি, বাংলাদেশের জাতিসংঘের কোন মানবাধিকার বিষয় কোন অফিস হবে না।
অফিসকে আমরা ঠেকিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমাদের বিরোধিতার কারণগুলো যৌক্তিক। মানবাধিকার বিষয়ক অফিসগুলো বিশ্বের যে কয়েকটি রাষ্ট্রে আছে, সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কি কি অশ্বডিম্ব প্রচার করেছে আমরা ইতিমধ্যে জেনেছি। মানবাধিকার কমিশন বিশ্বের যে যে জায়গায় রয়েছে আমরা দেখেছি সেখানের মানুষের কৃষ্টি কালচার, সভ্যতা, সেখানের মানুষের যেই দীর্ঘদিনের আদব আখলাক, ইসলামী বাংলাদেশে মানুষের যেই একটি কৃষ্টি কালচার আছে, ধর্মীয় অনুভূতি আছে, এর বিরুদ্ধে বাংলাদেশে এই মানবাধিকার কমিশন নানা ধরনের চক্রান্ত করবে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে চক্রান্ত করবে, বাংলাদেশে সংখ্যালঘুদেরকে উস্কিয়ে দিবে। এমনকি আমি এই কথা বলতে চাই, এই মানবাধিকার কমিশনের সুযোগ নিয়ে, আজকাল নিয়ে পরাধীন শক্তি, ফেসিবাদী শক্তি আবার বাংলাদেশে হতে পারে। প্রিয় ভাই আমার, সুস্পষ্ট বক্তব্য, আমরা এই সিদ্ধান্তের বাতিল ঘোষণা দেখতে চাই। নতুবা জুলাই এসেছে, জুলাই আসবে, জুলাই চলমান থাকবে। আমরা যে কোনো মূল্যে এই সিদ্ধান্তকে বাতিল ঘোষণা সন্ধ্যার আগ পর্যন্ত রাজপথে থেকে এই ঘোষণাকে মোকাবেলা করে আমরা রাজপথ থেকে ফিরবো। আমরা আমাদের বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দল, বাংলাদেশের গণমানুষ, বাংলাদেশের ধর্মীয় জনশক্তিকে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম কঠিন দৃঢ়তা নিয়ে এই সিদ্ধান্তের মোকাবেলার জন্য রাজপথে নামার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়ত উলামা ইসলাম জিন্দাবাদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সংগ্রামী সাবেক সফল সভাপতি মুফতি ইখলাসুর রহমান রিয়াদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম। বক্তব্য রাখবেন মুফতি মাহবুবুল আলম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم। ছাত্র জমিয়ত কর্তৃক আয়োজিত 24-এর শহীদদের স্মরণে আগামী বাংলাদেশ বিনির্মাণের আমাদের কি করণীয় এই সম্পর্কে আজকের স্নেহভাজন সভাপতি উপস্থিত রয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহ মহাসচিব হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব, উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র জমিয়তের সভাপতি ও জমিয়ত উলামা ইসলামের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ সহ ছাত্র জমিয়তের বিভিন্ন দায়িত্বশীল কর্মী ভাইয়েরা। একটা কথা আমাদের সকলের একটু ভালোভাবে এই কথাটা আমাদের জানার দরকার এবং সকলে এক বাক্যে এই কথাটা স্বীকার করা উচিত যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানটি শুধু ভার্সিটির ছাত্রদের দ্বারা অর্জিত হয়নি, এটা বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর লোকদের দ্বারা অর্জিত এই অর্জন। আমরা সকলেই জানি ওই 24-এর গণ অভ্যুত্থানটা আমাদের মাদ্রাসার ছাত্র, শিক্ষক, এমনকি শিশু, এমনকি নারীরা পর্যন্ত, ইউনিভার্সিটির ছাত্র যেমন রয়েছে, ইউনিভার্সিটির শিক্ষকরা পর্যন্ত এর মধ্যে সম্পূর্ণভাবে তারা অবদান রেখে চলেছে এবং তাদের সকলের সমন্বিত অবদানের কারণেই এই জুলাইয়ের অভ্যুত্থান সফল হতে পেরেছে। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতেছি, আপনারা বৈষম্যের বিরুদ্ধে, কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, কিন্তু আমরা এই আজকের তারিখে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা বৈষম্য দেখতে পাচ্ছি যে উলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে যেরকম ভাবে ইউনিভার্সিটির ছাত্রদেরকে, অন্য জেনারেল শিক্ষকদেরকে মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু মাদ্রাসার যারা অবদান রেখেছে তাদেরকে এইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের সামনের যেন এরকম বৈষম্য আমাদের মধ্যে না হয়, এদিকে আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে। আর সামনে আরেকটা কথা স্পষ্ট, আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বলবো যে আপনারা নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য যে চক্রান্ত করছেন, এই চক্রান্ত আমাদের এই তৌহিদি জনতা এবং ছাত্র জনতা পশ্চিমকালও আর মেনে নিবে না।
অতি তাড়াতাড়ি অবিলম্বে আমাদের এই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দেওয়ার চেষ্টা করুন, কারণ আপনাদের কার্যক্রম সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আপনারা দেশের পক্ষ কাজ করছেন না, আবার ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। একদিকে দেখা যাচ্ছে যে আপনারা এই যে সংস্কারের এক মূলা ঝুলাইছেন, এই সংস্কারের নামে আপনারা একটা কিছু সংস্কার করছেন, এর উদাহরণ দেখাইতে পারবেন না। কিন্তু আপনারা এই মূলা দেখায়া নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য বরঞ্চ আপনারা এই সংস্কারের নাম দিয়ে ইসলাম বিদ্বেষী অনেকগুলো কার্যক্রম আপনারা ইতিমধ্যে করে ফেলেছেন। এক হলো এই যে নারী নীতিমালা আপনারা প্রণয়ন করেছেন, এবং সাথে সাথে এখন আবার মানবাধিকার সংস্থা যে আপনারা এই বাংলাদেশে নিয়ে এসেছেন, আপনারা চীনে এটাকে স্থাপন, দেখা যাচ্ছে চীনে একটা ওই রাষ্ট্রের একটা সদস্য হওয়ার পরেও তারা চীনের মধ্যে করেন নাই, ভারতের মধ্যে করে নাই। কাশ্মীরে যে এতদিন ধরে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, এতদিন করেন নাই, অথচ আওয়ামী লীগের দ্বারা, এই ফ্যাসিস্টের দ্বারা এতগুলো মানুষ মারা গিয়েছে, আপনাদের তখন কোথায় ছিলেন? এই জন্য আমি আপনাদের কাছে বলছি, আপনাদের কার্যক্রম সন্দেহজনক। আপনারা অতি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আপনাদের এখান থেকে সহি সালামতে আপনারা বিদায় নেন, অন্যথায় এই ফ্যাসিস্টের যে অবস্থা হয়েছে আপনাদেরও এই অবস্থাই হবে। এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী ছাত্র জনতা, আজকে যে মানবাধিকার কমিশন ঢাকায় স্থাপিত হবে, আমরা কি বাতিল চাই? ইনশাআল্লাহ বাদ মাগরিব আমরা তো এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। তাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন এবং দোয়া পরিচালনা করবেন সাবেক তুখুর ছাত্রনেতা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব হযরত মাওলানা জয়নুল আবেদিন। حامدا ومسليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد। মাগরিবের আজান হয়ে গেছে, আমরা খুব দ্রুত সময়ের ভিতরে সর্বোচ্চ 5 মিনিটের ভিতরেই মোনাজাত সহ আমরা এই প্রোগ্রামের ইতি টানবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি ভূমিকায় যাচ্ছি না, শুরুতেই অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে শাহাদত বরণকারী সকল শহীদানদেরকে, এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আহত হয়ে আজও সুস্থ হতে পারেন নাই। মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনে বাক্যে মোনাজাত করছি, আল্লাহ যেন তাদেরকে দ্রুত শিফায়ে আজিলা আফিয়া দান করেন। প্রিয় ভাইরা, এই আন্দোলনটি শুরু হয়েছিল প্রথমে কোটা বিরোধী আন্দোলন। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে 55% পিএসসির অধীনে যে সমস্ত চাকরিগুলো হয় পাবলিক কমিশনের অধীনে, তার 55% কোটা ভিত্তিক বন্টন করা হতো, যার কারণে মেধার কোনো স্থান ছিল না। সেই আন্দোলনটি শুরু হয়েছিল 2018 সালে। 18 সালের এপ্রিল মাসে এই 55% কোটার যে প্রথা ছিল, যে বিধান ছিল, সে বিধানটা হাইকোর্ট বাতিল করে। এভাবে চলছিল। 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান আবার হাইকোর্টে আপিল করলেন কোটাটাকে পুনর্বহাল করার জন্য, যেটা বিগত বছর 2025-এর 5ই জুলাই সেই রায়কে আবার কার্যকর করা হয়, এবং 6 জুলাই থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সেই কোটা বিরোধী আন্দোলন। 14 জুলাই আমাদের দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী বলে উঠলেন যে কিছু রাজাকারের এই পুতিনাতিরা এই আন্দোলন করছে। তখনই সারা দেশে গর্জে উঠল আন্দোলন, বিভিন্ন জায়গায় স্লোগান হলো রাজাকার তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সারা দেশের বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পথে ঘাটে, রাস্তায়, কলেজে, ক্যাম্পাসে, সব জায়গায় সেই আন্দোলনটা শুরু হয়ে গেল। 15 তারিখ ব্যাপকভাবে দৌড়পাকড় করা হলো। 16 তারিখ শহীদ হলো আবু সাইদ। তারপর থেকে আন্দোলন দানা বেঁধে উঠলো ব্যাপক হারে। সেই আন্দোলন 29 তারিখে তারা বন্ধ করে দিল সব নেটওয়ার্ক। এভাবে 3 তারিখে ঈশা এক দফা দাবি আসলো নাহিদের পক্ষ থেকে জাতীয় স্মৃতি শহীদ মিনারে। সেখান থেকেই বিপ্লব হলো 5ই অগাস্ট, যেটাকে আমরা জুলাই বিপ্লব বলে থাকি। এই বিপ্লবের প্রতিটি পরতে পরতে ছাত্র জমিয়ত বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, তারপরে ছাত্র মজলিস, ঈশা ছাত্র আন্দোলন সহ ইসলামী ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব এবং অংশগ্রহণ, ছাত্রদল সহ সকল আপমর বামপন্থী রামপন্থী সব সংগঠনের
একমাত্র শুধুমাত্র আওয়ামী লীগ এবং তার মিত্ররা ব্যতীত সবার অংশগ্রহণ ছিল। এটি জাতীয় ঐক্য হয়েছিল। সেই জাতীয় ঐক্য হওয়ার কারণেই সেনাবাহিনী আমাদের পক্ষ অবলম্বন করেছে এবং শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছে। দুঃখজনক হলেও সত্য, যতটা বিপ্লব হয়েছে, যতটা রেভলিউশন হয়েছে, যতটি আন্দোলন হয়েছে, আন্দোলন পরবর্তী সময়ে এমন একটি গাদ্দার বাহিনী সে আন্দোলনকে ভিন্ন হাতে প্রবাহিত করে, আন্দোলনের মূল স্পিডকে ভিন্ন হাতে প্রবাহিত করেছে। আমরা 47-এ দেখেছি স্লোগান হয়েছিল অর্থলেঙ্গে পাকিস্তান, দস্তুর হবে আল কোরআন। আমরা পাকিস্তান আন্দোলন করব, সংবিধান হবে আল কোরআন, কিন্তু সেই আল কোরআনের সংবিধান করতে দেওয়া হলো না। 71 সালে স্বাধীনতার সংগ্রাম হলো, ঘোষণা করা হলো মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো হবে, বঞ্চিত মজলুম মানুষ তার অধিকার ফিরে পাবে। 74-এর দুর্ভিক্ষ আমরা দেখতে পেয়েছিলাম সেই স্লোগানের পরে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বলা হয়েছিল রাষ্ট্র সংস্কার করা হবে, কিন্তু রাষ্ট্র সংস্কারের পরিবর্তে এদেশের ইসলামের সংস্কারের পায়তারা শুরু করেছে এই সরকার। 95% মুসলমানের দেশে ইসলামী তাহদিদ তাওয়াক্কুলকে বলন্দিত করার জন্য সর্বশেষ প্যারেড হিসেবে তারা জাতিসংঘের এই মানবাধিকার সংস্থাকে সেখানে বসিয়ে দিয়েছে। সুতরাং সংস্কারের নামে এদেশের সিংহভাগ মানুষদেরকে দুঃখে দেওয়ার সময় শেষ হয়েছে। আবার বিপ্লবের ডাক দিতে হবে, মনে রাখতে হবে যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে তার নিজাম কায়েম না হবে এ ধরনের রেভলিউশন আসবে, যাবে, সাময়িক আনন্দ উল্লাস হবে, মানুষ শহীদ হবে, প্রাণ দিবে, বিসর্জন দিবে, সে ফলাফল কিছুই আসবে না। আসুন আল্লাহর জমিনে তার নিজাম কায়েমের জন্য গণতন্ত্র, পুঁজিবাদ, ফ্যাসিবাদ, নাৎসিবাদ, উদার গণতন্ত্র, কমিউনিজম সহ সকল মানব মতবাদের ধ্বংসস্তূপে ইসলামের পতাকা উত্তীর্ণ করার জন্য কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে পথ করে উড়াই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন আল জিহাদু বাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে মওলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে আপনি কবুল করুন। পরবর্তীকার আলম মওলা তারা ইখলাসের সাথে প্রাণ বিসর্জন দিয়েছে মওলা। আল্লাহ এই দেশ মাতৃকাকে স্বাধিকার জন্য তারা প্রাণ বিসর্জন দিয়েছে। রব্বুল আলামিন দেশের মানুষগুলো ভালোভাবে বেঁচে থাকার জন্য তারা প্রাণ বিসর্জন দিয়েছে। আল্লাহ কিছু স্বার্থের নেশি মহলের সুযোগ সুবিধা অর্জনের জন্য তারা প্রাণ দেয়নি। দয়া করে মওলা আমাদের এই ভাইদের শাহাদাতকে আপনি কবুল আর মঞ্জুর করুন। পরকালের জীবনে আপনি তাদেরকে পূর্ণ শান্তি এবং স্বস্তি ফিরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ আছে মওলা তাদেরকে দ্রুত শিফায়ে আদিলা আফিয়া নসিব করুন। আল্লাহ আমাদের কর্মী আবু নাঈম সহ যারা অসুস্থ এখনো আছে মওলা, আল্লাহ তাদের সবাইকে দ্রুত শিফায়ে আদিলা আফিয়া নসিব করুন। মওলা রাব্বুল আলামিন এই আন্দোলনে যে স্পিড আমাদের সামনে তারা রেখে গিয়েছে, আল্লাহ মানবতার মুক্তি, আল্লাহ মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া, বাক স্বাধীনতা সহ আল্লাহ এই সমস্ত অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য একটি আন্দোলন আমাদের মাধ্যমে জাগ্রত থাকার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বেলাল্লাহনা বিহায়াপনা, আল্লাহ ইসলামী তাহজিব তমাদ্দুনকে বুলন্দিত করার যে নীলনকশা আমাদের কাছে শুরু হয়েছে মওলা, সেই নীলনকশা থেকে আপনি আমাদের এই 55,000 কিলোমিটারকে হেফাজত আর মুক্ত করে দাও। আকাবির ও আসলাফের আমানত জমিয়ত উলামা ইসলামকে আপনি কবুল করো, তার ছাত্র সংগঠন ছাত্র জমিয়তকে আপনি কবুল করো। পরবর্তীকারে আলম মওলা আজকের আয়োজন যারা করেছে আল্লাহ তাদের আয়োজনকে কবুল আর মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আমরা সকলে নামাজের প্রস্তুতি